আমাকে কি শোনা যাচ্ছে? আমাকে শোনা যায়? একটু কমেন্টে জানান শোনা যায় কিনা। কমেন্ট করে জানান শোনা যাচ্ছে কিনা প্লিজ। আচ্ছা, ধন্যবাদ। আমরা আমরা শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আল্লাহর রহমতে। আজকে আমরা ফৌজদারি কার্যবিধি আইন পড়ব, সাথে হচ্ছে আমরা পেআরবি পড়ব। তো ক্লাসটা আশা করি অনেক ভালো লাগবে। আজকের ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে এজন্য যে আজকের এই অংশটুকু খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে আমরা এই যে পড়ব হচ্ছে রাজসাক্ষী সম্পর্কে বিষয়টা পড়ব। তাছাড়া মামলা নিষ্পত্তির সময়সীমা বা মামলা কীভাবে নিষ্পত্তি করতে হয় এই বিষয়গুলো আজকে আমরা ইনশাল্লাহ আলোচনা করব। তো সুতরাং সবাই একটু মনোযোগ সহকারে শুনবেন এবং যে কোনো বিষয়ে প্রশ্ন থাকলে আপনি কমেন্টও করতে পারবেন, ভালো লাগবে। আমরা গত ক্লাসে বেসিক্যালি পড়ছিলাম হচ্ছে ম্যাজিস্ট্রেটের বিচার কার্যক্রম সংশ্লিষ্ট বিষয়গুলো পড়ছিলাম, অর্থাৎ একটা মামলা কোথায় হবে বা কোথায় তার বিচার হবে, তারপর হচ্ছে কোন বিষয়ে সরাসরি মামলা রুজু করা যাবে না, তারপর চার্জ পরিবর্তন করা যায় কিনা, একই শ্রেণীর মামলায় কখন হচ্ছে আপনার একসাথে চার্জ করা যাবে, কয়টি অপরাধ একসাথে সংগঠিত হলে একত্রে চার্জ গঠন করার বিধান আছে, এই সংশ্লিষ্ট বিষয়গুলো হচ্ছে আপনাদেরকে আমি পড়িয়েছিলাম গত ক্লাসে। তো বন্ধুরা, আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আজকের ক্লাসে আমরা প্রথমেই পড়ব হচ্ছে রাজসাক্ষী সম্পর্কে বিষয়টাগুলো পড়ব। রাজসাক্ষী ফৌজদারি কার্যবিধি আইনের আপনার 337 থেকে 339-এর ক পর্যন্ত আলোচনা করছে। রাজসাক্ষী থেকে যে প্রশ্নটা বেসিক্যালি আমাদের পদোন্নতি পরীক্ষায় প্রশ্ন আসে সেটা হচ্ছে রাজসাক্ষী কি বা রাজসাক্ষীর বৈশিষ্ট্য কি, কারা রাজসাক্ষী হতে পারে, তারপর হচ্ছে আপনার রাজসাক্ষীর বিচার করা যায় কি, রাজসাক্ষীর সাক্ষ্যগত মূল্য নিরূপণ করো। হ্যাঁ, এই টাইপের প্রশ্ন আলহামদুলিল্লাহ ভালো আছি। এই টাইপের প্রশ্ন হচ্ছে আমাদের পদোন্নতি পরীক্ষায় আসে। এবং রাজসাক্ষীর বিচারের পদ্ধতি কি, রাজসাক্ষীর সাথে কি অন্য 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 সাক্ষীদের বা অন্য আসামিদের একত্রে বিচার করা যায় কিনা, রাজসাক্ষীর কখন বিচার করা যায়, এই টাইপের প্রশ্ন কিন্তু আমাদের পদোন্নতি পরীক্ষায় আসে, এটা আপনারা জানেন বন্ধুরা। তো আজকে রাজসাক্ষী থেকে আমরা শুরু করবো। আজকে রিভিশন দিচ্ছি না, রিভিশন অন্য সময় দেবো ইনশাল্লাহ। আচ্ছা, রাজসাক্ষী বেসিক্যালি ফৌজদারি কার্যবিধি আইনে 337 ধারায় আপনাকে বলতে রাজসাক্ষী কি, এটা বলার আগে আমি জানতে হবে যে রাজসাক্ষীর ইংরেজিটা কি। রাজসাক্ষীর ইংরেজিটা হচ্ছে অ্যাপ্রোভার বা রয়্যাল উইটনেস। ঠিক আছে কিনা? এমসিকিউ হতে পারে যে অ্যাপ্রোভার শব্দের অর্থ কি, তাহলে অ্যাপ্রোভার শব্দের অর্থ হচ্ছে রাজসাক্ষী। রয়্যাল উইটনেস মানে কি, এটার অর্থ কিন্তু রাজসাক্ষী। রাজসাক্ষী সম্পর্কে ফৌজদারি কার্যবিধি আইনের কত থেকে কত পর্যন্ত আলোচনা করছে? 337 থেকে 339-এর ক পর্যন্ত আলোচনা করছে। রাজসাক্ষী কারা ভাই? রাজসাক্ষী হচ্ছে রাজার সাক্ষী, অর্থাৎ রাষ্ট্রপক্ষর হয়ে কোনো মামলায় যে ব্যক্তি সাক্ষ্য প্রদান করে তাকেই বেসিক্যালি রাজসাক্ষী বলা হয়ে থাকে। হ্যাঁ, আমরা যদি একটু অন্যভাবে বলি সেক্ষেত্রে আমরা এভাবে বলতে পারি যে একটি মামলা যখন হচ্ছে আপনার প্রকৃত সাক্ষ্য প্রমাণের অভাবে আসামিদের শাস্তির আওতায় আনা যায় না বা ন্যায় বিচার সম্ভব হয় না, সেই ক্ষেত্রে আসামিদের মধ্য থেকে কোনো আসামি যদি নিজের অপরাধের কথা স্বীকার করে সংশ্লিষ্ট অন্যান্য অপরাধীদেরকে জড়িয়ে রাষ্ট্রপক্ষের হয়ে যে সাক্ষ্য প্রদান করে তাকেই বেসিক্যালি আপনার রাজসাক্ষী বলা হয়ে থাকে। হ্যাঁ, তো এখানে যে জিনিসটা আমরা জানলাম যে রাজসাক্ষী কি সে নিজের অপরাধের কথা স্বীকার করে? হ্যাঁ, রাজসাক্ষী সে কিন্তু নিজের অপরাধের কথা স্বীকার করে। রাজসাক্ষী কি অন্য অপরাধীদেরকে জড়িয়ে সাক্ষ্য প্রদান করে? হ্যাঁ, রাজসাক্ষী অন্য অপরাধীদের জড়িয়ে সে কিন্তু বেসিক্যালি আপনার সাক্ষ্য প্রদান করে। রাজসাক্ষী যদি আপনার মিথ্যা বিবৃতি দেয়, অর্থাৎ সে যা বলছে সেটা সে যদি গোপন করে বা মানে সঠিকভাবে প্রচার প্রকাশ না করে, যা যে শর্ত দেওয়া হয়েছিল, তাহলে কি তার বিচার করা যাবে কিনা? হ্যাঁ, তাহলে তার বিচার করা কিন্তু যাবে। এই কথা আপনাকে বলতেছে কার্যবিধি আইনে 337, 338 ধারায়। এটা আমরা পরে পড়বো। আগে আমরা একটু মেইন বই দেখি যে রাজসাক্ষী বেসিক্যালি মূলত কখন করা হয়, এই জিনিসটাকে জানতে হবে। রাজসাক্ষীটা হচ্ছে আপনার তখনই করা হয় যখন একটা মামলায় কোনো সাক্ষ্য প্রমাণ পাওয়া যাচ্ছে না, কিন্তু অপরাধটা বেসিক্যালি সংগঠিত হয়ে গেছে। এই জন্য প্রকৃত অপরাধীদেরকে শাস্তির আওতায় আনার জন্যই মূলত হচ্ছে
রাজসাক্ষীর আদালত বা রাষ্ট্রপক্ষ বেসিক্যালি বিধান করে থাকে। তাই রাজসাক্ষীর গুরুত্ব বা প্রয়োজনীয়তা কিন্তু আপনার অপরিসীম। এখানে একটা জিনিস আমাদেরকে জানতে হবে যে রাজসাক্ষী বেসিক্যালি হচ্ছে আপনার এই যদি একজন আসামি নিজের দোষের কথা স্বীকার করে নেয়, অন্যরা যদি অস্বীকার করে, সেক্ষেত্রেও কিন্তু রাজসাক্ষীর করার কিন্তু বেসিক্যালি কোনো আইনগত বিধান এখানে নাই। রাজসাক্ষীটা নর্মালি কখন করা হয়? যখন একটা মামলা সাক্ষ্য প্রমাণ পাওয়া যাচ্ছে না, কে অপরাধ করছে কেউ স্বীকার করতেছে না বা এরকম কোনো ক্লুও পাওয়া যাচ্ছে না, তখন রাষ্ট্রপক্ষ এই আসামিদের মধ্য থেকেই রাজসাক্ষী নির্বাচন করে থাকে। তাহলে এখানে যদি মেইন বই দেখি যে কেবলমাত্র দায়ের আদালতে বিচারযোগ্য কোনো অপরাধ, এমসিকিউ, কোন অপরাধের জন্য রাজসাক্ষী করা হয়, এটা কিন্তু মেইন বইতে আছে। বাট আমরা যেটা বললাম সেটা হলো আমাদের মতো করে বললাম। কিন্তু রাজসাক্ষী কিন্তু সকল মামলার ক্ষেত্রে রাজসাক্ষী করা হয় না। স্পেসিফিক কিছু বিষয় আছে, এই সকল মামলার ক্ষেত্রে রাজসাক্ষীর বিধান করা হয়েছে। যেমন কেবলমাত্র দায়ের আদালতে বিচারযোগ্য কোনো অপরাধ, তাহলে এমসিকিউ হতে পারে কোন আদালতে বিচারযোগ্য কোনো অপরাধ? ওয়ালাইকুম আসসালাম, দায়ের আদালতে বিচারযোগ্য কোনো অপরাধ। তারপরে কি বলতেছে? 10 বছর কারাদণ্ডে দণ্ডনীয় কোনো অপরাধ। তারপরে কি বলতেছে? 221 ধারা মোতাবেক 7 বছর কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ। তারপরে কি বলতেছে? দণ্ডবিধি 216 ক, হ্যাঁ, দস্যু বা ডাকাত দলকে আশ্রয় দেওয়া। তারপর আছে 369, ওই যে আপনার বাহিত সম্পত্তি চুরি। তারপর আছে আপনার 401, 401 হচ্ছে আপনার ওই যে 401 কি বলতে, 401 হচ্ছে চোরদের দলভুক্ত হওয়া। 435 ওই তো আগুন আগুন, হ্যাঁ। তারপর আছে 447, 477 ক। তো এই সকল অপরাধের ক্ষেত্রে যখন কোনো সাক্ষ্য প্রমাণ পাওয়া যাচ্ছে না, তখন প্রকৃত অপরাধীদেরকে শাস্তির আওতায় আনার জন্য ক্ষমতা সম্পন্ন ম্যাজিস্ট্রেট যদি বলে যে ম্যাজিস্ট্রেটের নিকট যদি নিজের অপরাধের কথা স্বীকার করে সংশ্লিষ্ট অন্যান্য অপরাধীদের জড়িয়ে যে সাক্ষ্য প্রদান করা হয়, তাকেই বেসিক্যালি হচ্ছে আপনার রাজসাক্ষী বলা হয়ে থাকে। আর রাজসাক্ষী যখন একজন ব্যক্তি দিবেন, অবশ্যই তার জবানবন্দি সঠিক এবং পূর্ণাঙ্গভাবে সে যেভাবে বিষয়টা বলছে সেইভাবেই হচ্ছে আপনার এই রাজসাক্ষীটা বেসিক্যালি এখানে আপনার কি করতে হবে? আপনার রেকর্ড করতে হবে। একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে যে যে ব্যক্তি জামিনে মুক্ত আছে এমন ব্যক্তিকে কিন্তু রাজসাক্ষী নির্বাচন করা যাবে না। এটা এটা এই তথ্যটা একটু মনে রাখবেন। এবং এই 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 যে ব্যক্তি রাজসাক্ষী দিতে চাইছে তাকে কিন্তু জামিনে ছাড়াও যাবে না, অর্থাৎ বিচার নিষ্পত্তি বা শেষ না হওয়া পর্যন্ত এই ব্যক্তিকে কিন্তু জামিনও ছাড়া যাবে না। এই তথ্যটা একটু আপনারা মনে রাখবেন। তাহলে এখান থেকে আমরা কি বিষয়টা জানলাম বন্ধুরা? আমরা জানলাম রাজসাক্ষী কি, এর ইংরেজি কি? এর ইংরেজি হচ্ছে অ্যাপ্রোভার। রাজসাক্ষী মানে কে নির্বাচন করে থাকে? রাষ্ট্রপক্ষ নির্বাচন করে থাকে। কখন? মামলার বিচার কার্যক্রম সম্পন্ন করার জন্য, যখন প্রকৃত কোনো সাক্ষ্য প্রমাণ না পাওয়া যায়। ঠিক আছে কিনা? এরপর হচ্ছে রাজসাক্ষী কার পক্ষে সাক্ষ্য দেয়? রাষ্ট্রপক্ষের হয়ে সাক্ষ্য দেয়। নিচের কোন অপরাধের ক্ষেত্রে রাজসাক্ষী করা হয়ে থাকে? যেমন ওই যে দণ্ডবিধি 216 ক, 369, 401, 435, 477 ক, তারপর হচ্ছে আপনার 221, হ্যাঁ, দায়ের আদালতে বিচারযোগ্য কোনো অপরাধ, এই সকল ক্ষেত্রে বেসিক্যালি হচ্ছে আপনার রাজসাক্ষী করা হয়ে থাকে। আর একটা জিনিস আপনাদেরকে আমি বললাম যে রাজসাক্ষীকে আপনার জামিনে থাকলে রাজসাক্ষী করা যাবে না। এবং একটা জিনিস মধ্যে রাখতে হবে, যে ব্যক্তি রাজসাক্ষী হবে তাকে বিচার শেষ না হওয়া পর্যন্ত আপনার কি করা যাবে না? আপনার রাজসাক্ষী করা যাবে না। এই কথাটাই বেসিক্যালি আপনাকে বলতেছে ফৌজদারি কার্যবিধানের 337 ধারায়। ক্লিয়ার? 338 আমরা চলে যাব। 338 বলতেছে যে রায় প্রদানের পূর্বে যে কোনো সময় যে দায়ের আদালতে মামলার বিচার চলতেছে সেই আদালতের বিচারক সংশ্লিষ্ট অপরাধের সাথে প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত গোপন সম্পর্কের তথ্যের অধিকারী বলে অনুমিত কোনো ব্যক্তি রাজসাক্ষ্য গ্রহণের জন্য এই শর্তে ক্ষমা মঞ্জুর করবে, অথবা মুখ্য মহানগর ম্যাজিস্ট্রেট বা মুখ্য বিচারিক ম্যাজিস্ট্রেট ক্ষমা মঞ্জুর করার আদেশ দিতে পারে। আমরা 337 ধারায় পড়লাম হচ্ছে যে মামলার প্রাথমিক পর্যায়ে রাজসাক্ষী করা যায়। ঠিক আছে, দায়ের আদালত করতে পারে। আর একটা কথা এখানে বলতে, রায় দেওয়ার পূর্বে যে কোনো সময়, অর্থাৎ 477 ক হবে, ওটা 477 ক হবে। আচ্ছা, বলতেছে রায় দেওয়ার পূর্বে যে কোনো সময়। বন্ধুরা, রায় দেওয়ার পূর্বে মিন্স একটা মামলার রায় হওয়ার পূর্বে যে কোনো সময় যদি আদালত মনে করে যে সত্য এবং পূর্ণাঙ্গ মানে সঠিক বিচার কার্যক্রমের ক্ষেত্রে আপনার কোনো আসামি যদি নিজের অপরাধের কথা স্বীকার করে সংশ্লিষ্ট অন্যান্য অপরাধীদের জড়িয়ে কোনো সাক্ষ্য দিতে চায়, তখনও কিন্তু রাজসাক্ষী আপনার করা যায়। ঠিক আছে কিনা? এটা কে করতে পারে? এটা হচ্ছে বিজ্ঞ আদালত করতে পারে। কখন করতে পারে? রায় ঘোষণার পূর্বে যে কোনো সময় কিন্তু রাজসাক্ষী আপনার ঘোষণা করতে পারে। আদালত বলতে পারে যে আপনি সত্য সঠিক কথা বলেন, আপনাকে কি হবে? ছেড়ে দেওয়া হবে, আপনি মামলা সম্পর্কে পূর্ণাঙ্গ সত্য তথ্য আপনি দেন। সুতরাং এটা 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 রাজসাক্ষীর একটা বিধানের প্রক্রিয়ার মধ্য দিয়ে কিন্তু এটা যায়। এর 337, 338, 338,
339-এ যেটা বলতেছে এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। 339-এ যেটা আপনাকে বলতেছে যে এই যে ব্যক্তি রাজসাক্ষী দিচ্ছে তার কি বিচার করা যাবে কিনা বা তার বিচারের দাবি কে উত্থাপন করতে পারে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। অনেক সময় হয় কি যে রাজসাক্ষী বিশ্বাসের অযোগ্য কেন, ব্যাখ্যা করো। 5 মার্কের প্রশ্ন ইন্সপেক্টরশিপে আসছে। রাজসাক্ষী বিশ্বাসের অযোগ্য এই কারণে সে নিজেই একজন অপরাধী। হ্যাঁ, নিজে বাঁচার জন্য অনন্য অপরাধীদের জড়িয়ে, নিজে বাঁচার জন্য অনন্য অপরাধীদের জড়িয়ে সে কি করে, সে সাক্ষ্য দিচ্ছে। তাহলে তার সাক্ষ্যটা সবসময় বিশ্বাসের অযোগ্য হবে, কেননা সে নিজে অপরাধী, অন্যকে শাস্তির আওতায় আনার জন্য সে মিথ্যা বিবৃতি বা মিথ্যা সাক্ষ্য দিতেও পারে। এই জন্য রাজসাক্ষী কি বিশ্বাসের অযোগ্য হবে। এটা ক্লিয়ার কিনা? এটা আপনাকে বলতেছে কার্যবিধি আইনের, দণ্ডবিধি কার্যবিধি আইনের 338 ধারায় আপনাকে, 339 ধারায় আপনাকে এই কথাটা বলতেছে। সাক্ষ্য আইনের একটা প্রশ্ন আসে যে রাজসাক্ষীর সাক্ষ্যগত মূল্য নিরূপণ করো, তখন তুমি কিভাবে লিখবা? রাজসাক্ষীর সাক্ষ্যগত মূল্য নিরূপণ করো, তখন তোমাকে মূলত যে অ্যান্সারটা করতে হবে সেটা হচ্ছে সাক্ষ্য আইনের আপনার 30 ধারা, সাক্ষ্য আইনের 133 ধারা, সাক্ষ্য আইনের 114 খ দিয়ে অ্যান্সার করতে হবে। সাক্ষ্য আইনের 30 ধারায় বলতেছে একাধিক একই মামলার একাধিক আসামির একত্রে বিচার করাকালে এক আসামি যদি অপর আসামিকে দোষারোপ করে কোনো স্বীকারোক্তি দেয়, তাহলে সেই স্বীকারোক্তি আদালতে প্রাসঙ্গিক। ঠিক আছে কিনা? সুতরাং রাজসাক্ষীর সাক্ষ্যগত মূল্য কিন্তু এখানে বহন করে। সাক্ষ্য আইনের 133 ধারায় যেটা বলতেছে যে আপনার রাজসাক্ষীর অসমর্থিত সাক্ষ্যের উপর ভিত্তি করে আদালত যদি কোনো সাজা দিয়েও দেয়, তাহলে সেই সাজাটা কি হবে না, বেআইনি হবে না। তাহলে রাজসাক্ষীর সাক্ষ্যগত মূল্য কিন্তু এখানেও বহন করে। কিরকম? মনে করো যে আমি বললাম যে আমি তো ডাকাতি করছি, আমার সাথে অমক 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 ছিল, তাহলে এই কথার উপর ভিত্তি করে আমারে আদালত ছাড়িয়ে দিয়েছে আর ওই অন্যদেরকে আদালত সাজা দিয়ে দিয়েছে, তাহলে এই সাজাটাই বেআইনি হবে না, অর্থাৎ আইনগতভাবেই সঠিক হবে। এটা এই কথা বলতেছে 133 ধারায় সাক্ষ্য আইনে। আর 114 খতে বলতেছে রাজসাক্ষীর মানে গুরুত্বপূর্ণ তথ্যাদি সমর্থিত না হলে তার এই সাক্ষ্য বিশ্বাসের অযোগ্য হবে, অর্থাৎ আদালত সবসময় এটা অনুমান করবে, অর্থাৎ প্রিজাম্পশন ধরে নেবে। 114 খতে সাক্ষ্য আইনের এই কথাটাই বলতেছে। যেমন আমি বললাম যে আমি তো ডাকাতি করছি, আমার সাথে অমক অমক ছিল, খালি মুখেই কইছি, আসলে কোনো বাস্তব তথ্য প্রমাণ আমি আদালতকে দিতে পারলাম না, তাহলে আদালত আমার এই বক্তব্য ধরে নেবে যে আমি মিথ্যে কথা করছি, অর্থাৎ বিশ্বাসের অযোগ্য কথাবার্তা আমি বলতেছি। এটা আদালতের প্রিজাম্পশন বা আদালতের অনুমান। তাহলে যদি রিটেনে প্রশ্ন আসে আর সাক্ষীর সাক্ষ্যগত মূল্য লেখো, তখন সাক্ষ্য আইনের 30 ধারা, সাক্ষ্য আইনের হচ্ছে আপনার এই 133 ধারা এবং সাক্ষ্য আইনের 114 খ, এই 3টে ধারা লিখলেই আপনার 5 মার্ক আপনি পাবেন। এখন কথা হচ্ছে যে রাজসাক্ষীর আপনার এই যে মানে বিচার দাবি করতে পারে কে? রাজসাক্ষীর বিচার দাবি করতে পারে হচ্ছে আপনার রাষ্ট্রপক্ষ বা পাবলিক প্রসিকিউটর বা সরকারি উকিল, তিনি রাজসাক্ষীর সাক্ষ্য তিনি হচ্ছে আপনার দাবি করতে পারেন। রাজসাক্ষীর বিচার কখন দাবি করা যাবে বন্ধুরা? রাজসাক্ষীর বিচার আপনার তখনই দাবি করা যাবে যখন তিনি মিথ্যা সাক্ষ্য দিয়েছেন বলে রাষ্ট্রপক্ষ মনে করবে, অর্থাৎ তিনি বলছিলেন যে আমি এটা জানি, এটা আমি বলবো, কিন্তু তিনি সঠিক কথা তিনি বলতেছেন না। রাষ্ট্রপক্ষ যদি মনে করে তিনি সত্যকে গোপন করছেন, তাহলে রাষ্ট্রপক্ষ কিন্তু তার বিচার দাবি করতে পারে। এই কথাটাই বেসিক্যালি আপনাকে বলতেছে এই 339 ধারায়। এখানে আরো কিছু কথা বলতেছে যে রাজসাক্ষীর বিচার করতে গেলে বেসিক্যালি আপনার কোন শর্তগুলো আপনাকে প্রতিপালন করতে হবে। এখানে বলতেছে যে অবশ্যই রাষ্ট্রপক্ষকে এটা প্রমাণ করতে হবে এবং আপনাকে বলতেছে যে এই যে রাজসাক্ষী যে সাক্ষ্যটা দেশে তার এই সাক্ষ্য সবসময় তার বিরুদ্ধে হচ্ছে আপনাকে ব্যবহার করতে হবে, এবং রাজসাক্ষী যে মিথ্যা সাক্ষ্য দেশে সে আদালত থেকে আপনাকে একটা সার্টিফিকেট আপনাকে আনতে হবে। আর একটা কথা এখানে বলতেছে যে হাইকোর্ট বিভাগের পূর্ব অনুমোদন ব্যতীত রাজসাক্ষী যদি আপনার কোনো মিথ্যা সাক্ষ্য দিয়ে থাকে, তাহলে এ সংক্রান্তে কোনো নালিশ সরাসরি আমলে গ্রহণ করা যাবে না, অর্থাৎ হাইকোর্ট বিভাগের পূর্ব অনুমোদন ব্যতীত রাজসাক্ষীর কোনো বিচার কার্যক্রম করা যাবে না। ক্লিয়ার কিনা? তাহলে রিটেনে এমসিকিউ হতে পারে যে কার অনুমতি ব্যতীত রাজসাক্ষীর বিচার করা যাবে না? হাইকোর্ট বিভাগের পূর্ব অনুমোদন ব্যতীত। এটা কে করাবে? রাষ্ট্রপক্ষ করাবে। এবং বলা হচ্ছে রাজসাক্ষীর সাক্ষ্য তার বিচারের ক্ষেত্রে পক্ষে না বিপক্ষে ব্যবহার হবে? তার বিপক্ষে ব্যবহার হবে। আশা করি আমার কথা বুঝে ফেলছেন। তাহলে আমরা রাজসাক্ষীর এই 337, 338, 339 এই অংশ থেকে আমরা কি পালাম বন্ধুরা? আমরা পালাম হচ্ছে রাজসাক্ষী কি, রাজসাক্ষী কোন কোন মামলায় করা হয়, রাজসাক্ষী সাধারণত কে করে থাকে, রাজসাক্ষীর আপনার বিচার করা যায় কি, রাজসাক্ষী
কে কি জামিনে ছাড়া যায়? না, ছাড়া যায় না। রাজসাক্ষীর কি আপনার বিচারের প্রশ্ন উত্থাপন করতে পারে কে? রাজসাক্ষীর বিচারের প্রশ্ন উত্থাপন করতে পারে হচ্ছে আপনার রাষ্ট্রপক্ষ আপনার করতে পারে। আচ্ছা, কার অনুমোদন ব্যতীত রাজসাক্ষীর বিচার করা যাবে না? হাইকোর্ট বিভাগের পূর্ব অনুমোদন ব্যতীত রাজসাক্ষীর বিচার করা যাবে না। এই ফেসবুক লাইভে কয়জন আছে? এখানে কমেন্ট করো তো দেখি কয়জন আছে, দেখা তো যায় না, মোবাইলের সমস্যা। আচ্ছা, তাহলে 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 আমার 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 কথা মনে হয় ইনশাল্লাহ এটা আপনারা বুঝছেন, এবং খুবই সহজ একটা কথা এখানে কিন্তু বলছে, ঠিক আছে কিনা? খুবই সহজ কথা আশা করি বলছে, এবং এই টাইপের প্রশ্ন এখান থেকে আসবে, এছাড়া তেমন কঠিন কোনো কথা কিন্তু এখানে বলে নাই। আচ্ছা, পিপি পিপি হচ্ছে পাবলিক প্রসিকিউটর। হ্যাঁ, থ্যাংক ইউ। পিপি হচ্ছে আপনার পাবলিক প্রসিকিউটর। হ্যাঁ, পিপি হচ্ছে পাবলিক প্রসিকিউটর। আচ্ছা, এখন কথা হচ্ছে যে রাজসাক্ষীর বিচারটা আপনি করবেন কিভাবে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটি কথা, যে রাজসাক্ষীর বিচার আপনি করবেন কিভাবে। ক্লিয়ার কিনা? এই কথা আপনাকে বলতেছে ফৌজদারি কার্যবিধি আইনের 339-এর কতে। আসামির অনুপস্থিতিতে যেমন 339-এর খ, আর রাজসাক্ষীর বিচারটা হচ্ছে আপনার 339-এর ক। আমরা যদি একটু খেয়াল করে দেখি যে রাজসাক্ষীর বিচার কিভাবে করতে হবে, এখানে বলতেছে যে রাজসাক্ষীর বিচারের ক্ষেত্রে আপনাকে আদালতের যে বিধান আছে সেই বিধানটা বেসিক্যালি আপনাকে প্রতিপালন করতে হবে। এবং এখানে বলতেছে দায়রা আদালত হলে আপনার আসামিকে চার্জ পড়ে শুনানো এবং তাকে বুঝাই দেওয়ার পূর্বে আপনাকে এই কাজ করতে হবে। এবং ম্যাজিস্ট্রেট আদালত হলে সরকার পক্ষের সাক্ষীদের সাক্ষ্য গ্রহণের পূর্বে হচ্ছে আপনার এই রাজসাক্ষীর আসামিকে জিজ্ঞাসাবাদ করতে হবে যে শর্তে ক্ষমার প্রস্তাব করা হয়েছিল সেটা প্রতিপালন করছে কিনা। অর্থাৎ রাজসাক্ষীর বিচার করতে গেলে তাকে দায়রা আদালত এবং ম্যাজিস্ট্রেট আদালতের পূর্বে ম্যাজিস্ট্রেট আদালতে তার বিচার করতে গেলে আপনাকে যেটা মানতে হবে যে তাকে প্রশ্ন করতে হবে যে ভাই, আপনাকে যে শর্ত দেওয়া হয়েছিল রাজসাক্ষীর বিচার করার ক্ষেত্রে আপনি কি আপনার শর্তগুলো প্রতিপালন করছেন কিনা। সে যদি বলে যে আমি প্রতিপালন করছি, তাহলে আদালত একটা ইনকোয়ারি অনুসন্ধান চালাবে আসলে সে সত্য কথা বলছে কিনা। যদি সে সত্য কথা বলে থাকে তাহলে এখানে বলতেছে যে কার্যবিধি আইনের অন্যান্য ধারায় যাই থাকুক না কেন, এই রাজসাক্ষীকে মামলার দায় থেকে কি দিতে হবে? খালাস দিতে হবে। খালাস, নট অব্যাহতি। খালাস এবং অব্যাহতির পার্থক্য তো আপনারা বোঝেন, তাই না? অব্যাহতি মিনস হচ্ছে তাকে আবার পুনরায় বিচারের আওতায় আনা যায়, কিন্তু খালাস যখন দেওয়া হবে বেসিক্যালি তখন আপনাকে বলা হচ্ছে তাকে কি করা যাবে না, আপনার নতুন করে বিচারের আর কোনো আওতায় আপনার আনার এখানে দরকার নাই, বা নতুন করে বিচারের কোনো বিষয় এখানে প্রয়োজন নাই। আর যখন অব্যাহতি দেওয়া হবে তখন ইচ্ছা করলে কিন্তু হচ্ছে আপনার নতুন করে কি করার দরকার আছে, আপনার বিচার কার্যক্রম করার কিন্তু মানে মানে হতে পারে, বা তাকে আদালত যদি মনে করে আবার ডাকা হবে সেই ক্ষেত্রে আদালত তাকে কিন্তু আবার ডাকবে। এই কথাটাই বেসিক্যালি এখানে বলতেছে। তো আমরা এখানে এই রাজসাক্ষীর বিচারের পদ্ধতির বিষয়টা আমরা জানলাম। তো এখান থেকে রাজসাক্ষী টাইপের এই টাইপের প্রশ্নই আসবে, এছাড়া তেমন কিছু প্রশ্ন না। তবে রাজসাক্ষী থেকে অদ্যাবধি কনস্টেবলদের কোনো প্রশ্ন আসে নাই। নর্মালি এএসআই থেকে সাব ইন্সপেক্টরদের আমরা যারা দিব, আমাদের জন্য এই অংশটুকু একটু গুরুত্বপূর্ণ। আপনি যদি প্রশ্নগুলো দেখেন কনস্টেবলদের ওরকম প্রশ্ন আসে নাই, কিন্তু এএসআইদের প্রশ্ন এখান থেকে আসে, এটা আমলে নেবেন, তারপরে কিন্তু বাদ দেওয়া যাবে না, এটা পড়তে হবে। আচ্ছা, আমরা এখন চলে যাবো ফৌজদারি কার্যবিধি আইনের 339-এর খ, আসামির অনুপস্থিতিতে বিচার। আসামির অনুপস্থিতিতে বিচার, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি কথা, খুবই গুরুত্বপূর্ণ একটি কথা। এবং বিগত বছরের প্রশ্নগুলো যদি আপনারা দেখেন যে আসামির অনুপস্থিতিতে বিচারের প্রক্রিয়া লেখো, বা আসামির অনুপস্থিতিতে বিচার কখন করা হয়, আসামির অনুপস্থিতিতে বিচার করার পূর্বে আদালতের কাজ কি, পুলিশের কাজ কি, বা একজন আসামিকে আদালতে হাজির করতে বাধ্য করার জন্য কোন কোন পদ্ধতি অবলম্বন করা হয় লেখো। এই টাইপের প্রশ্ন ফৌজদারি কার্যবিধি আইনের খুবই কমন একটি প্রশ্ন, এবং একাধিকবার আমাদের পদোন্নতি পরীক্ষায় এই প্রশ্নটা কিন্তু আসছে। সবাই পড়েন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। পড়েন সবাই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। উল্টো পাল্টা কমেন্ট করেন না ভাই, অযথা অন্য মনোযোগী হয়ে যায় সবাই আমরা। তাহলে আসামির অনুপস্থিতিতে বিচারের ক্ষেত্রে আদালতের কিছু বিধান আছে, যেমন কার্যবিধি আইনের ওই যে 68 থেকে 88, অর্থাৎ আপনাকে সমনের মাধ্যমে আদালতে হাজির করতে আদালত বাধ্য করতে পারে, গ্রেপ্তারি পরোয়ানার মাধ্যমে আদালতে হাজির করতে বাধ্য করতে পারে, হুলিয়ার মাধ্যমে বিজ্ঞ আদালত আসামিকে আদালতে হাজির করতে বাধ্য করতে পারে, কোরকি পরোয়ানা ইস্যুর মাধ্যমে কিন্তু আপনার আদালত আসামিকে আদালতে হাজির করতে বাধ্য করতে পারে। এতগুলো কাজ করার পরেও ফৌজদারি কার্যবিধি আইনের 339-এর খ, অর্থাৎ এই সমন, গ্রেপ্তারি পরোয়ানা, হুলিয়া এবং কোরকি পরোয়ানা ইস্যু করেও যদি আসামি আদালতে হাজির না হয়, সেই ক্ষেত্রে 339-এর খতে যেটা বলতেছে যে আসামিকে আদালতে হাজির হওয়ার জন্য
যে ব্যক্তি আত্মগোপন রয়েছে বা ফেরারি হয়েছে বা পলাতক রয়েছে তাকে হাজির হওয়ার জন্য অন্তত 2টি জাতীয় পত্রিকা হচ্ছে আপনার বিজ্ঞাপন দেবে যে আপনি আসামিকে আদালতে হাজির হন। এইখানে একটা সমস্যা আছে যে অনেকে বলে যে কয়দিনের মধ্যে হাজির হতে হবে পত্রিকা বিজ্ঞাপন দেওয়ার পরে। এখানে নির্দিষ্ট টাইম নাই। নির্দিষ্ট টাইম হচ্ছে আপনার ওই যে হুলিয়াতে বলতেছে যে ঘোষণা প্রকাশের তারিখ থেকে 30 দিন পর্যন্ত হচ্ছে আপনার এই 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 সময় থাকবে। কিন্তু এই পত্রিকায় বিজ্ঞাপন দেওয়ার ক্ষেত্রে সিআরপিসিতে কোনো টাইম দেয়নি। তবে দ্রুত বিচার আইনের 11 ধারায় আপনাকে বলতেছে 7 দিনের মধ্যে তাকে পত্রিকায় বিজ্ঞাপন দিলে হাজির দেয়, 7 দিন। এই এমসিকিউটা মনে রাখবেন। তো এখানে যেটা বলতেছে যে বাংলাদেশের 2টি জাতীয় পত্রিকায় হচ্ছে আপনার, একজন বলছে নাজমুল প্রিন্স, স্যার সিআরপিসি কি? হ্যাঁ, সিআরপিসি কি বুঝলেন না? বুঝলাম। পিসিপিআর কি মানে? ও আচ্ছা, পিসিপিআর কি? পিসিপিআর হচ্ছে যে ক্রিমিনাল রেকর্ড যেটা আর কি, হ্যাঁ, আসামির প্রাক পরিস্থিতি যেটা আর কি, ঠিক আছে কিনা, সে পূর্বে দণ্ডপ্রাপ্ত হয়েছে কিনা, সাজা আছে কিনা, মামলা আছে কিনা, তার স্বভাব চরিত্র কেমন, এটাই বেসিক্যালি হচ্ছে আপনার পিসিপিআর। ভাই কথা না বলে এটা আশা করি বুঝছেন। হ্যাঁ, তাহলে এখান থেকে যে এমসিকিউ গুলো আসতে পারে যে আসামির অনুপস্থিতিতে বিচার কার্যবিধির কত ধারা? 339 খ ধারা। কোন কোন ধারার বিধান প্রতিপালন করার পর 339 খ বিধান প্রতিপালন করতে হয়? 87 এবং 88 ধারা বিধান প্রতিপালন করতে হয়। কোন আসামির ক্ষেত্রে? যে আসামি আত্মগোপন করছে বা পলাতক রয়েছে। কয়টি পত্রিকায় বিজ্ঞাপন দিতে হয়? 2টি পত্রিকায় বিজ্ঞাপন দিতে হয়। কি পত্রিকা? বাংলা পত্রিকা। কেমন পত্রিকা? জাতীয় বাংলা পত্রিকা। এরপরে বলতেছে যদি সে আপনার এই হাজির হতে মানে হাজির না হয় সেক্ষেত্রে তার অনুপস্থিতিতে কিন্তু বিচার কার্যক্রম বেসিক্যালি আপনার করা যাবে। তবে এখানে গুরুত্বপূর্ণ একটি কথা বলতেছে, যে ব্যক্তি আদালতে একবার হাজির হয়ে জামিনে আছে, আত্মগোপন করেছে বা পলাতক রয়েছে, সেই ব্যক্তিকে আদালতে হাজির হওয়ার জন্য কিন্তু এই পত্রিকায় বিজ্ঞাপন দেওয়ার দরকার নাই। অনেক মামলা আছে না যে আসামি নিজেই হাজির হয়েছে, হাজির হয়ে জামিন নেছে, জামিন নেওয়ার পরে সে আত্মগোপনে চলে গেছে, আর তারে হচ্ছে খুঁজে পাওয়া যাবে না, আর তারে খুঁজে পাওয়া যাচ্ছে না, সেই আসামিকে আদালতে হাজির করার জন্য কিন্তু এই পত্রিকায় বিজ্ঞাপন দেওয়ার কোনো দরকার নাই। পত্রিকায় বিজ্ঞাপন দিতে হবে কার ক্ষেত্রে? যাকে পুলিশ অদ্যাবধি ধরতে পারে নাই, যে নিজেই পলাতক, যে নিজেই আত্মগোপন, অথবা যে আদালতে আত্মসমর্পণ করে নাই বা একবারও সে হাজির হয় না এই মামলার ক্ষেত্রে, শুধুমাত্র সেই আসামিকে আদালতে হাজির করার জন্যই কি করা হয়? আপনার পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হয়ে থাকে। এটা আপনারা মনে রাখবেন। ধীরে বলেন নাকি? ধীরেই তো বলতেছি, জোরে বলতেছি কই? আচ্ছা, তাহলে আশা করি এটা আপনারা বুঝছেন। তাহলে রিটেনে একটা প্রশ্ন হতে পারে যে আসামির অনুপস্থিতিতে বিচার প্রক্রিয়া কি? হতে পারে না? এটা আপনারা মনে রাখবেন। তাহলে বিচার প্রক্রিয়ার ক্ষেত্রে 68, 75, তারপর হচ্ছে আপনার এই যে 87 এবং হচ্ছে 88, এই 3টা ধারা, এবং ওই যে আপনার এই 91 ধারাটাও লেখা যায় সিআরপিসির, যে মুসলেকা সম্পাদনের মাধ্যমে 91 ধারায় কোনো ব্যক্তিকে আদালতে হাজির করতে বাধ্য করা যায়। ঠিক আছে কিনা? আচ্ছা, এরপরে হচ্ছে আপনার এই যে 339 খতে পত্রিকায় বিজ্ঞাপনের মাধ্যমে কোনো ব্যক্তিকে আদালতে হাজির করতে কি করা যায়? আপনার হচ্ছে বাধ্য করা যায়। তো আশা করি আমার কথা এটা মনে হয় বুঝছেন। আপনারা কি বুঝতেছেন নাকি ভাই? নারী শিশুর 21 ধারায়, হ্যাঁ, দ্রুত বিচার আইনের 11 ধারায়, এসিড অপরাধ দমনের 18 ধারায় আসামির অনুপস্থিতিতে বিচারের কথা কিন্তু বলা আছে। আবার বলি, নারী শিশুর 21, দ্রুত বিচারের 11, এসিড অপরাধ দমনের 18। ঠিক আছে কিনা? হ্যাঁ, দ্রুত এই আসামির অনুপস্থিতিতে বিচারের কথা কিন্তু বলা রয়েছে। তো আশা করি এই ধরনের প্রশ্ন আসলে ইনশাল্লাহ পারবেন। বিপি কান্তি, আহমেদ হৃদয়, সৌরভ, আর আকাশ। আকাশ কি খবর? আকাশ তো এসআই হয়ে গেছে, আমাদের ছাত্র আকাশ। আচ্ছা, তাহলে আমরা আশা করি। থ্যাংক ইউ আকাশ, ধন্যবাদ। উপরে কার্টুন কে দিয়েছে ভাই? কার্টুন তো আমি দিছি, কার্টুন ভালো লাগতেছে না নাকি? আচ্ছা, তাহলে কার্টুন আপনার চেঞ্জ করা যাচ্ছে না, ধন্যবাদ। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা এই 339 খ আমরা বুঝলাম, এবং এই টাইপের প্রশ্ন এখান থেকে আসতে পারে, এটা একটু আমলে নেবেন। তাহলে আমরা 337 থেকে 339 পর্যন্ত যে বিষয়টা পড়লাম, একটা হচ্ছে রাজসাক্ষী। রাজসাক্ষী কি, কখন রাজসাক্ষী করা হয়, রাজসাক্ষীর বিচার করা যায় কিনা, কে রাজসাক্ষীর বিচারের আবেদন করতে পারে, রাজসাক্ষীর বিচারের পদ্ধতি কি। আর একটা জিনিস আমরা শিখলাম যে আসামির অনুপস্থিতিতে বিচার কার্যক্রম কিভাবে করতে হয়, বা আসামির অনুপস্থিতিতে বা একজন আসামিকে আদালতে হাজির করার জন্য বেসিক্যালি কোন কোন পদ্ধতিগুলো অবলম্বন করতে হয়, সেই এই বাইরে প্রশ্নটা আসে। আর একটা প্রশ্ন ইন্সপেক্টর হিসেবে যেটা আসছে এখান থেকে, যে আসামির অনুপস্থিতিতে বা আসামিকে আদালতে হাজির করার জন্য আদালতের কার্যক্রম কি, পুলিশের কার্যক্রম কি, এটা দেখবেন আমার গাইডে আছে, এবং রাখালচন্দ্র স্যারের বইতে এই প্রশ্নটা আছে, এবং পরীক্ষায় কিন্তু আসছে। কিরকম? মনে করেন আপনি লিখবেন যে আছে আসামি আদালতের কার্যক্রমগুলো আছে নিম্নরূপ, আদালতের কার্যক্রমগুলো, পুলিশের কার্যক্রমগুলো নিম্নরূপ। পুলিশ হচ্ছে ওই ব্যক্তির প্রতি পুলিশ অফিসার কি করবে? আপনার হচ্ছে এই ওয়ারেন্টের জন্য হচ্ছে আপনারা আবেদন করতে, সমনের জন্য আবেদন করবে। সমন জারি হলে যথাযথভাবে সমন তামিলের মাধ্যমে আসামিকে আদালতে হাজির করতে পারবে।
তারপরে গ্রেপ্তারি পরোয়ানার মাধ্যমে পুলিশ অফিসার হচ্ছে আপনার ওই তাকে হাজির করতে পারবে। তারপর হচ্ছে বাংলাদেশের যে কোনো স্থানে পুলিশ অফিসার ওই আসামিকে আদালতে হাজির করার জন্য গ্রেপ্তারি পরোয়ানা তামিল করতে পারবে। হ্যাঁ, তারপর হচ্ছে আপনার এই পুলিশের কাজ কি, পুলিশ হচ্ছে যথাযথভাবে ওই আসামিকে আদালতে হাজির করার জন্য আছে তার স্থাবর অস্থাবর সম্পত্তি কোরকও করতে পারবে, ঠিক আছে কিনা। তারপর হচ্ছে পুলিশ অফিসার ওই ব্যক্তিকে আদালতে হাজির করার জন্য হুলিয়াও আপনার মানে তামিল করতে পারবে, ঠিক আছে কিনা। এই হলো ফৌজদারি কার্যবিধানে পুলিশের কাজ। আর কোর্টের কাজ কি, কোর্টের কাজ হচ্ছে ওই ব্যক্তিকে আদালতে হাজির হওয়ার জন্য সমন ইস্যু করবে 68, গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করবে, তারপর হচ্ছে আপনার এই হুলিয়া ইস্যু করবে 87, তারপর হচ্ছে কোরকি পরোয়ানা ইস্যু করবে 88। আর কি করবে, তারপর হচ্ছে আপনার যদি সে আদালতে হাজির না হয় কার্যবিধি 339-এর খতে পত্রিকায় বিজ্ঞাপনের ব্যবস্থা করবে। পত্রিকায় বিজ্ঞাপন কিন্তু পুলিশ দেয় না, পত্রিকায় বিজ্ঞাপন হচ্ছে আদালত, এটা আদালতের কাজ, ঠিক আছে। এই পয়েন্টটা কিন্তু গুরুত্বপূর্ণ। আর একটা বিষয় কি বলতেছে যে যদি সে আদালতে হাজির না হয় তার অনুপস্থিতিতে বিচার কার্যক্রম চালাবে, এটাও 339-এর খয়ের 2 নম্বর পয়েন্টে বলতেছে। আর একটা পয়েন্ট আপনাকে বলতেছে যে আপনার ওই যে যদি আসামির অনুপস্থিতিতে বিচার কার্যক্রম করতেই হয় অবশ্যই আসামির পক্ষে একজন সরকারি আইনজীবী নিয়োগ করতে হবে। এটা হচ্ছে যদি না করা হয় এটা মানবাধিকার লঙ্ঘন, ঠিক আছে কিনা। সরকারি আইনজীবী আপনাকে নিয়োগ করতে হবে। ক্লিয়ার? আচ্ছা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ধন্যবাদ সবাইকে। হ্যাঁ, আমরা এখন চলে যাব ফৌজদারি কার্যবিধানের 340, 341, 342। এই ধারাগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ধারা। আমাদের পদোন্নতি পরীক্ষায় কিন্তু এখান থেকে প্রশ্ন আসবে এবং আসতে পারে। কনস্টেবলদের না আসলেও এএসআইদের এখানে গুরুত্বপূর্ণ। আসামির সাক্ষ্য এবং আসামির জবানবন্দির মধ্যে পার্থক্য কি? প্রশ্ন হচ্ছে আসামির সাক্ষ্য এবং আসামির জবানবন্দির মধ্যে পার্থক্য কি, তাই না বন্ধুরা? রাজসাক্ষীর সাক্ষ্যগত মূল্য আমি তো একবার বলেই ফেললাম ভাই, রেকর্ডটা আছে, এটা ফেসবুকে স্টুডেন্ট গ্রুপে দিবানি, তখন ইনশাল্লাহ শুনতে পারবেন। আচ্ছা, তাহলে আসামির সাক্ষ্য এবং আসামির জবানবন্দির মধ্যে পার্থক্য লেখো। আমি আপনাদেরকে একটা জিনিস বলছিলাম যে পুলিশের নিকট সাক্ষীর জবানবন্দি কার্যবিধির 161, হ্যাঁ, তারপর আছে আপনার ম্যাজিস্ট্রেটের নিকট আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি 164, 364। আর ম্যাজিস্ট্রেটের নিকট আসামির শুধু জবানবন্দি সেটা হচ্ছে আপনার কার্যবিধি আইনের 342। স্বীকারোক্তিমূলক জবানবন্দি হচ্ছে ওই জবানবন্দি যে ক্ষেত্রে আসামি নিজের অপরাধের কথা স্বীকার করে আপনার কোনো বিবৃতি প্রদান করে, সেটাই স্বীকারোক্তিমূলক জবানবন্দি। আর জবানবন্দি, আসামি জবানবন্দি, শুধু জবানবন্দি কি? আসামির শুধু জবানবন্দি হচ্ছে ওই জবানবন্দি যে জবানবন্দি হচ্ছে কোনো অপরাধের কথা স্বীকার নাও করতে পারে, শুধু মামলা সম্পর্কে কোনো ঘটনা আদালত যখন জানতে চাবে তখন আদালতকে একটা বিষয় অবগত করা হয়, এটা হচ্ছে নর্মাল জবানবন্দি। সেখানে দোষ স্বীকার হতেও পারে নাও পারে, ওটা দোষ স্বীকার মানে দোষ স্বীকারের কোনো বিষয় না। কিন্তু স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে অবশ্যই দোষ স্বীকার থাকতে হবে। দোষ স্বীকার ছাড়া সেটা কিন্তু স্বীকারোক্তিমূলক জবানবন্দি হবে না। দোষ স্বীকার ছাড়া কোনো জবানবন্দি যখন আসামি ম্যাজিস্ট্রেটের কাছে দেবে তখন সেটাকে বলা হচ্ছে শুধুমাত্র জবানবন্দি, যা কার্যবিধি আইনের 342 ধারায় আপনাকে বলছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আচ্ছা, মূল বিষয়ে আসি। ওই যে আমরা একটা প্রশ্ন পড়ি যে আত্মপক্ষ সমর্থনমূলক বিবৃতি বলতে কি বোঝায়, বা আসামির আত্মপক্ষ সমর্থনমূলক বিবৃতি কি, এই প্রশ্নটা আমরা পড়ি না। এই প্রশ্নটা হচ্ছে ফৌজদারি কার্যবিধি আইনের 340 ধারায় আপনাকে বলতেছে যে ফৌজদারি মামলায় অভিযুক্ত কোনো আসামি, হ্যাঁ, তার নিজের মামলার ক্ষেত্রে কি হতে পারে, নিজের আত্মপক্ষ সমর্থনমূলক বিবৃতি দিতে পারে। হ্যাঁ, সে শুধু নিজের পক্ষে সাক্ষ্য দিতে পারবে এমন কোনো কথা না, সে ওই সংশ্লিষ্ট মামলায় অন্য আসামিদের পক্ষেও সাক্ষ্য দিতে পারে। কিরকম বলা হচ্ছে যে স্যার আমি তো অপরাধ করিনি, এই মামলায় যে অন্যরা যে ধরে আনছেন আপনারা বা অন্যরা যে আসামি করা হয়েছে সেও অপরাধী না, সে তো আমার সাথে অমুক দিন অমুক জায়গায় ছিল। অর্থাৎ এই কথা কিন্তু আসামি বলতে পারে। কাকে বলতে পারে? এখানে আপনাকে বলতেছে বিজ্ঞ আদালতকে বেসিক্যালি এই কথাটা বলতে পারে। তো এখানে সাক্ষীর জবানবন্দিটা কি? সাক্ষীর জবানবন্দিটা হচ্ছে কোনো ফৌজদারি মামলায় অভিযুক্ত কোনো মানে আসামি নিজে অপরাধের সাথে জড়িত না, হ্যাঁ, এবং সংশ্লিষ্ট অন্যান্য আসামিরাও যে জড়িত না, এই সম্পর্কে আদালতে আবেদনের পরিপ্রেক্ষিতে অথবা উকিলের মাধ্যমে আবেদনের মাধ্যমে বিজ্ঞ আদালতে যে সাক্ষ্য প্রদান করে তাকেই হচ্ছে আসামির সাক্ষ্য বলা হয়ে থাকে কার্যবিধির 340। অথবা এভাবে বলা যায় আসামি মামলার সাথে জড়িত নয়, অথবা বর্ণিত ঘটনায় দিন তারিখের সময়ে আসামি নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য যে যুক্তিতর্ক বিজ্ঞ আদালত উপস্থাপন করে তাকেই আসামির আত্মপক্ষ সমর্থনমূলক বিবৃতি বলে। এখন এই আত্মপক্ষ সমর্থনমূলক বিবৃতি শুধু কি মাত্র নিজের পক্ষে দেবে? না, নিজের পক্ষেও দিতে পারে, অথবা নিজের পক্ষে তো বলবেই, আবার সংশ্লিষ্ট অন্যান্য আসামিরাও যে অপরাধী না সে কথাও কিন্তু আপনার এই বলতে পারে। কে বলতে পারে? আপনার ওই
এই আসামি আসামি কিন্তু বলতে পারে, এই কথাটাই আপনাকে বলতেছে 340 ধারায়। তাহলে আমরা এখানে কিছু এমসিকিউ আমরা দেখি যে ফৌজদারি মামলা অভিযুক্ত আসামি পক্ষের যোগ্য সাক্ষী হবে, ঠিক আছে কিনা। তোমাদের একটা জিনিস পড়াইছিলাম যে সাক্ষ্য আইন অনুসারে যোগ্য সাক্ষী কি। তাহলে সাক্ষ্য আইনের যোগ্য সাক্ষী কারা? বলেন তো, কি কমেন্ট করেন তো কে কে পারেন দেখি। সাক্ষ্য আইনের যোগ্য সাক্ষী হচ্ছে 118, যে ব্যক্তি প্রশ্ন বোঝে এবং উত্তর দিতে পারে সেই যোগ্য সাক্ষী। 119 বোবা সাক্ষী, সেও যোগ্য সাক্ষী। 120 স্বামী স্ত্রী স্ত্রী স্বামী, সেও কিন্তু যোগ্য সাক্ষী। 133 রাজ সাক্ষী, সেও কিন্তু যোগ্য সাক্ষী। এই 4টা পয়েন্ট যদি আপনি না দেন, যোগ্য সাক্ষীর সাক্ষ্য আইনের প্রশ্ন হবে না। আমি অনেক গাইডে দেখছি শুধুমাত্র 118 দিয়ে আনসার, না 118 দিয়ে আনসার করলে ভুল, তোমাকে ভাষ্য পড়তে হবে। ভাষ্যতে স্পষ্ট করে লেখা আছে যোগ্য সাক্ষীর সংজ্ঞা যখন পরীক্ষায় আসবে, বা যোগ্য সাক্ষী বলতে কি বোঝায় 5 মার্কের প্রশ্ন, 118 119 120 133 এই 4টে ধারা তুমি না দিলে তুমি বাবা ওলাকে 1 পাবা, আর 4টে ধারা যে দেবে সে পাবে 3 3 3.5 4 পাবে 5-এর মধ্যে। যোগ্য সাক্ষী বলতে কি বোঝায়, এই 4টে ধারা তোমাকে দেয়াই লাগবে। 118 119 120 133 এই 4টা ধারা আপনাকে দেয়াই লাগবে। আচ্ছা, শুধু 118 ওই যে ফারাবি আহমেদ আকাশ, এটা 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 আপনি ভুল বলছেন, এটা আপনার হয় নাই। 118 বললে হবে না, 119 দিতে হবে, 120 দিতে হবে, 133 দিতে হবে। বহুত লোক 118 কেন, 118 কেন? আচ্ছা, তাহলে এখানে 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 বলতেছে যে আপনার যোগ্য সাক্ষী হবে, এবং এই যোগ্য সাক্ষী সে কি শুধুমাত্র নিজের পক্ষে সাক্ষ্য দেবে? না, সে নিজের পক্ষে শুধু সাক্ষ্য দেবে না, সে সংশ্লিষ্ট মামলায় অন্যান্য অপরাধীদের সাথেও কিন্তু সে পক্ষে কিন্তু আপনার সাক্ষ্য দিতে পারবে। তাহলে এই সাক্ষ্যটা সে দেবে কিভাবে? এই সাক্ষ্যটা হচ্ছে সে নিজে আবেদন করবে, অথবা তার পক্ষের একজন উকিলের মাধ্যমে বিজ্ঞ আদালতে হচ্ছে আপনার আবেদন করতে হবে। এবং এই আবেদন করলে তাকে হচ্ছে, এই আবেদন না করলে যে সাক্ষী সে দেবে না, এই আবেদন না করলে তাকে কিন্তু সাক্ষী হিসেবে কিন্তু আর তলব করা যাবে না, অর্থাৎ আবেদনের মাধ্যমে আপনাকে এখানে সাক্ষী দিতে হবে। এবং এখানে বলতেছে যে সাক্ষী দিতে ব্যর্থ হইলে বিচারের কোনো পক্ষ বা আদালত কোনো মন্তব্য করতে পারবে না, অথবা ইহা দ্বারা তার বিরুদ্ধে কোনো সহিত বিচারের অভিযুক্ত কোনো আসামির বিরুদ্ধে কোনো অপরাধ উদ্ভবের অনুমান করা যাবে না। কথা কি বুঝছেন? মানে আমি কলাম যে স্যার আমি তো এই মামলায় অপরাধী না, আমি আবেদন করছি, আমি আপনার আদালতে সাক্ষ্য দেবো, কিন্তু আবেদন দিয়ে আমি আদালতে হাজির হলাম না বা কোনো সাক্ষ্য দিলাম না, তো না দিলেও কোনো সমস্যা নাই, না দিলেও কোনো সমস্যা নাই। এখানে বলতেছে যদি আবেদন করে একজন সাক্ষী আদালতে হাজির না হয় বা আসামি হাজির না হয়, যে আমি সাক্ষ্য দিতে চাই দিলাম না, আদালত কোনো ধারণা করতে পারবে না যে সাক্ষী দিলি মানে তার বিরুদ্ধে যত মনে হয় তার সাজা হতো, আসলেই মনে হয় সে অপরাধী, দিতি কয়ে দিল না কেন, দিতে চাইয়ে দিল না কেন, অর্থাৎ এই ধরনের কোনো ধারণা করা যাবে না। এই কথাই আপনাকে বলতেছে 340 ধারায়। ক্লিয়ার কিনা? আমরা 340 এবং 342 একসাথে পড়বো, এবং এখান থেকে রিটেনের যে প্রশ্নটা সেটা হচ্ছে যে আসামির সাক্ষ্য এবং আসামির জবানবন্দির মধ্যে পার্থক্য কি। 5 মার্কের খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। বন্ধুরা, পরীক্ষায় যেটা আসবে সেটা তোমাকে বারবার পড়তে হবে, উল্টো পাল্টা জিনিস পড়ে লাভ নেই, এটা পরীক্ষা আসার মতো একটি প্রশ্ন। আচ্ছা, তাহলে আমরা একটু এখানে যাই যে আসামির এই 341 ধারাতে কি প্রশ্ন হতে পারে। 340 ধারায় প্রশ্ন হতে পারে আসামির সাক্ষ্য কার্যবিধির কত ধারা? 340 ধারা। তারপরে প্রশ্ন হতে পারে যে আসামির সাক্ষ্য দিতে গেলে কার্যবিধি আইনে কিভাবে দিতে হবে? উকিলের মাধ্যমে, আবেদনের মাধ্যমে দিতে হবে। এরপরে বলতেছে আবেদন ছাড়া কি দেওয়া যাবে না, আবেদন ছাড়া কি আসামির সাক্ষ্য দেওয়া যাবে না। এরপরে বলতেছে যে আবেদন করে যদি সাক্ষ্য দিতে না আসে তার সম্পর্কে কি নতুন কোনো অনুমান করা যাবে? না, তার সম্পর্কে নতুন কোনো অনুমানও কিন্তু করা যাবে না। 342 আমরা চলে যাব। 342 আপনাকে আরেকটা বলতেছে যে আসামি নিজে সাক্ষ্য দিতে বাধ্য না, কিন্তু সাক্ষ্য হওয়ার অধিকার তার আছে, দায়িত্ব নাই। ব্যাখ্যা করো। যদি রিটেনের একটা প্রশ্ন আসে যে আসামি নিজে সাক্ষ্য দিতে বাধ্য নয়, সাক্ষী হওয়ার অধিকার তার আছে, কার্যবিধি আইনের আলোকে বুঝিয়ে লেখো। এই টাইপের প্রশ্ন যদি পরীক্ষায় দেয় তাহলে কয়জন লোক পারবে না গন্ধি? এই কথাটা কোথায় লেখা আছে? মনে করবা যে আজকে ক্লাসে আপনি এটাই আপনি শিখছেন যে আসামি সাক্ষ্য দিতে বাধ্য না, কিন্তু আসামির সাক্ষ্য হওয়ার মানে অধিকার তার আছে, কার্যবিধি আইনের আলোকে বুঝিয়ে লেখো। যেমন খুন করলে অপরাধ, মানে 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 অপরাধ কি বলছে, একটা অপরাধ আছে না যে মানে ইয়া করলে, আরে কি কেন, খুন করলে মানে অপরাধ, মানে খুনের চেষ্টা করলে অপরাধ, কিন্তু অপরাধ সংগঠিত হয়ে গেলে কোনো অপরাধ না। ব্যাখ্যা করা, যেমন 309, ঠিক আছে কিনা? আর একটা প্রশ্ন আছে যে মানে আঘাত বড় কথা না, অপমান বেজ্জতি করাই বড় কথা, দণ্ডবিধি আইনকে বুঝিয়ে লেখো। 355। ঠিক তেমনি এই প্রশ্নটা এখানে গুরুত্বপূর্ণ, যে সাক্ষ্য দেয়া আসামির কি বলে ওটা দিতে বাধ্য না, কিন্তু সাক্ষ্যর মানে কি বলতেছে যে সাক্ষী হওয়া আসামির অধিকার, কার্যবিধি আইনের আলোকে বুঝিয়ে লেখো। এই টাইপের প্রশ্ন যদি পরীক্ষায় আসে সেক্ষেত্রে এই 340 দিয়ে আপনাকে একটু ভাঙ্গিচুরি লেখা লাগবে যে এই টাইপের প্রশ্ন রিটেনে 5 মার্কে আসতে পারে, ভয় পাওয়া যাবে না। অর্থাৎ এখানে বলতেছে আসামি নিজে সাক্ষ্য হতে বাধ্য নয়,
কিন্তু সাক্ষী হওয়া আসামির অধিকার, দায়িত্ব, কিন্তু দায়িত্ব নেই, ব্যাখ্যা করো, তখনই 340 দিয়ে অ্যান্সার করতে হবে। আচ্ছা, 341 চলে যাবো বন্ধুরা। 341-এ বলতেছে আসামির কার্যক্রম বুঝতে না পারলে, সরি 342-এ বলতেছে আসামিকে তার বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া হইতে উদ্ভব কোনো পরিস্থিতির ব্যাখ্যার সুযোগ দেওয়ার জন্য আদালত অনুসন্ধান বা বিচারের যে কোনো পর্যায়ে আসামিকে পূর্বে সতর্ক না করে প্রয়োজনীয় যে কোনো প্রশ্ন জিজ্ঞাসাবাদ করতে পারে এবং জিজ্ঞাসাবাদ প্রশ্নের মোকদ্দমা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করবে। এইরূপ প্রশ্নের জবাব দিতে তিনি অস্বীকার করতে পারে বা মিথ্যা জবাব দিলে দণ্ডিত করা যাবে না। তবে আদালত যদি অস্বীকার বা জবাব কোনো ন্যায়সঙ্গত মনে করে সেইরূপ সে অনুমান করতে পারবে। ঠিক আছে, এখানে ভালো করে বুঝেন। অর্থাৎ মামলার বিচার কার্যক্রমে যে কোনো পর্যায়ে আদালত আসামিকে জিজ্ঞাসাবাদ করতে পারে যে ভাই তুমি তো এই মামলার আসামি হয়েছে, তুমি কি জানো, তুমি কি জানো। তা আদালত আসামি একটা কথা মনে করেন বললো, তাহলে সে আদালত এটা ধরে নেবে যে এটা ঠিক আছে বা ঠিক আছে, এটা আদালতের অনুমান। মনে করো যে উত্তর সে দিল না, তাহলে আদালত ধরে নিতে পারে যে উত্তর দিলে তার মানে বিপক্ষে যেত, সেটা আদালত অনুমান করতে পারবে। ঠিক আছে কিনা। আসামির সাক্ষ্য দেওয়ার জবাব এইরূপ অনুসন্ধান বা বিচারের করা যাইতে পারে এবং উক্ত জবাবে সে অপরাধীদের আভাস পাওয়া গেলে অনুসন্ধান বা বিচারের জবাব তাহার পক্ষে বা বিপক্ষে সাক্ষ্য হিসেবে পেশ করা যেতে পারে। অর্থাৎ আসামিকে যখন আদালত প্রশ্ন করবে, যখন প্রশ্নের উত্তরের মাধ্যমে আভাস পাওয়া যাবে যে সে অপরাধ করছে, তাহলে তার বিচার কার্যক্রমে এটা সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যাবে। মাথার উপর দিয়ে যাচ্ছে, বুঝাই দিচ্ছি দাঁড়ান। এবং আসামিকে কোনো প্রকার শপথ বাক্য পাঠ করানো যাবে না। কার্যবিধির 342 ধারাটা আমি একটু ক্লিয়ার করি। 342 ধারায় আপনাকে বলতেছে যে আসামির জবানবন্দি, নট স্বীকারোক্তিমূলক জবানবন্দি। স্বীকারোক্তিমূলক জবানবন্দি হচ্ছে 164, 364, আর শুধু আসামির জবানবন্দি হচ্ছে 342। অর্থাৎ মামলার বিচার কার্যক্রম চলার যে কোনো সময়ে বিজ্ঞ আদালত আসামিকে যে কোনো ধরনের প্রশ্ন জিজ্ঞাসাবাদ করতে পারে, বলতে পারে যে ভাই আপনি এই মামলা সম্পর্কে কি জানেন বলেন দেখি, ঘটনার সময় আপনি কোথায় ছিলেন। তাহলে আদালতকে এই প্রশ্নের উত্তর দিতে আসামি কিন্তু বাধ্য না। যদি উত্তর দেয় ভালো, উত্তর না দিলে আরো ভালো, কোনো সমস্যা নাই। তবে যদি উত্তর না দেয় আদালত ধরে নিতে পারে যে উত্তর না দিলে, উত্তর দিলে এটা তার বিরুদ্ধে যাবে। ঠিক আছে কিনা। এই যে সাক্ষ্য আসামি দিচ্ছে, এই সাক্ষ্য প্রয়োজনে মামলার বিচার কার্যে আসামির বিরুদ্ধে সাক্ষ্য হিসেবে কিন্তু আপনার ব্যবহার করা যাবে। তবে এই যে আপনার আসামির জবানবন্দি নেওয়া হচ্ছে 342 ধারায়, এই জবানবন্দি নেওয়ার ক্ষেত্রে আসামিকে কিন্তু কোনো শপথ বাক্য পাঠ করানো যাবে না। যেমন আমরা সাক্ষীর কোনো জবানবন্দি নিতে গেলে আমরা আদালতে শপথ বাক্য পাঠ করানো হয়, যাহা বলবো সত্য বই, মিথ্যা বলবো না। কিন্তু আসামি যখন বিবৃতি দিবে বা আসামির কোনো জবানবন্দি বিজ্ঞ আদালতে নেওয়া হবে, তখন কোনো শপথ বাক্য পাঠ করানো হবে না। এটা এমসিকিউ। কি করানো হবে না? শপথ বাক্য পাঠ করানো হবে না। ছাপাই সাক্ষী না ভাই, ছাপাই সাক্ষী না। ছাপাই সাক্ষী হচ্ছে 340। অনেকের ভুল ধারণা, গাইড পড়ে গাইড হয়ে গেছে সবাই। ছাপাই সাক্ষী 340, আত্মপক্ষ সমর্থনমূলক বিবৃতি 340, আর 342টা হচ্ছে শুধুমাত্র আসামির জবানবন্দি। রিটেনে প্রশ্ন কি আসবে? রিটেনে প্রশ্ন আসবে আসামির সাক্ষী এবং আসামির জবানবন্দির মধ্যে পার্থক্য লক্ষ্য। আসামির সাক্ষী কি? আসামির সাক্ষীটা হচ্ছে আসামি নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য অথবা সংশ্লিষ্ট অন্যান্য আসামিদেরকে নির্দোষ প্রমাণ করার জন্য যে যুক্তিতর্ক বিজ্ঞ আদালতে উপস্থাপন করে তাকেই আসামির সাক্ষ্য বলা হয় বা আত্মপক্ষ সমর্থনমূলক বিবৃতি বলা হয়। 340। আসামির জবানবন্দি কি? মামলার বিচার কার্য চলাকালে আসামিকে কোনো জিজ্ঞাসাবাদ করলে আসামি তার পরিপ্রেক্ষিতে কোনো জবাব দিলে সেটা হচ্ছে আসামির জবানবন্দি। 342। হ্যাঁ, আসামির সাক্ষ্য আসামি নিজের পক্ষে দেয় অথবা আর আসামির জবানবন্দি সে তার নিজের পক্ষে দিতেও পারে, নাও পারে। আর আসামির সাক্ষ্য আপনার সে নিজের পক্ষে দেবে, সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তির পক্ষেও কিন্তু দিতে পারে। কিন্তু আসামির জবানবন্দি এরূপ কোনো কিন্তু বিধান নাই। এরপর হচ্ছে আসামির সাক্ষ্য দিতে গেলে 340-এ কোনো শপথ বাক্য পাঠ করানোর প্রয়োজনীয়তা মানে বিধান নাই। কিন্তু 342-এ বলতেছে আসামির জবানবন্দি নিতে গেলে কোনো শপথ বাক্য নেওয়ার দরকার নাই। এরপরে বলতেছে যে আসামির সাক্ষ্য 340 ধারায় দিতে গেলে আপনার কি করতে হবে? বলতেছে যে আপনার ওই যে উকিলের মাধ্যমে আবেদন করতে হবে। কিন্তু 342-এ আসামির জবানবন্দি নেওয়ার সময় উকিলের মাধ্যমে আবেদন করার কোনো দরকার নাই। 340-এ আর একটা বলতেছে যে আসামি কোনো বিবৃতি যদি না দেয় সেক্ষেত্রে আসামির সম্পর্কে কোনো ধারণা পোষণ করা যাবে না। কিন্তু আসামির জবানবন্দিতে আদালতে জিজ্ঞাসিত প্রশ্নের উত্তর যদি আসামি না দেয়, আদালত ধরে নেবে যে উত্তর দিলে এটা তার বিরুদ্ধে যাতো বা বিপক্ষে যাবো। ঠিক আছে কিনা।
আসামির সাক্ষ্য তার পক্ষে ব্যবহারের কোনো বিধান নাই, কিন্তু আসামির জবানবন্দি তার আছে আপনার এই যদি তার বিরুদ্ধে মানে প্রমাণিত হয় সেক্ষেত্রে এটা তার বিরুদ্ধে ব্যবহার হতে পারে। এই হলো আসামির সাক্ষী এবং আসামির জবানবন্দি। এই এস কে শিকদার, তুমি কি স্টুডেন্ট না আমাদের? এখানে বলতেছে যে আসামির স্বীকারোক্তি 864, সাক্ষী জবানবন্দি কত দ্বারা? সাক্ষী জবানবন্দি তো আমি বললামই ভাই। হ্যাঁ, সাক্ষী বলতে পুলিশের নিকট সাক্ষী জবানবন্দি 161। একজন আসামি সেও কিন্তু আপনার সাক্ষী, ঠিক আছে কিনা? সাক্ষীর জবানবন্দির আসলে কোনো ধারা নাই। হ্যাঁ, পুলিশের নিকট সাক্ষী জবানবন্দি বলতে হবে, সেক্ষেত্রে 161। আর যদি বলে আসামির নিকট ম্যাজিস্ট্রেট নিকট আসামির জবানবন্দি, আসামিও তো একটা মামলার সাক্ষী, সাক্ষী কিনা ভাই? আসামিও কিন্তু একটা মামলার সাক্ষী, সেটা হচ্ছে 164, 364। আশা করি আমার কথা বলছেন, এত কথার দরকার নেই। প্রশ্ন যেটা মনে রাখবা যে আসামির সাক্ষ্য এবং আসামির জবানবন্দির মধ্যে পার্থক্য লেখো। রিটেনে এই প্রশ্ন আসলে আশা করি ইনশাল্লাহ পারবেন। কত বাজে এখন? কত বাজে? ওহো, টাইমে যাচ্ছে। এটা আমার গাইডে আছে, এই প্রশ্নটা আমার গাইডে আছে, দেখবেন ইম্পর্টেন্ট। কবির শিকদার, একটু কঠিন মনে হচ্ছে। আজে বাজে মনে করেন 12 বাতারি জিনিস পড়ে লাভ নাই। তোমাকে যেটা আমি বললাম এটা বেশি করে শেখো, যে আসামির সাক্ষী এবং আসামির জবানবন্দির মধ্যে পার্থক্য লেখো। পরীক্ষায় এটাই মনে করেন আসবে। এখন এটাই আসলো, আপনি পারলেন না, তাহলে পড়ে লাভ কি? আপনি পড়ে গেছেন চুরি ডাকাতি দস্যুতা, আপনি পড়ে গেছেন চুরি ডাকাতি, বা পড়ে গেছেন ওই যে স্বীকৃতি কি, ওটা মনে করেন এটা একটু কঠিন, এটাই আসবে। তাহলে এটি আপনি পারলেন না, তাহলে কি হলো? এটা পড়ে নেবেন যে আসামির সাক্ষী বা আসামি জবানবন্দির মধ্যে পার্থক্য লেখো, ইম্পর্টেন্ট। আচ্ছা, আমরা এখন চলে যাবো ফৌজদারি কার্যবিধি আইনের 344, ও দরকার নাই। 345টা একটু দেখবেন। 345 হচ্ছে অপরাধের আপোষ নিষ্পত্তি। এখানে বেসিক্যালি একটা সার্ড দিয়েছে, সার্ড। এই সার্ডের সার্ডের এইটা কিন্তু পদোন্নতি পরীক্ষায় কিন্তু আমাদের কিন্তু আসে। আংটি সুন্দর, আমি আংটি তো পরি না। আচ্ছা, আমি তো এমনি বললাম আর কি। আচ্ছা, তাহলে হচ্ছে এই 345 ধারাটা একটু দেখবেন। এই 345 ধারার এটা পরীক্ষা, এখান থেকে একটা এমসিকিউ সবসময় আসে যে কোন অপরাধের নিষ্পত্তি কে করতে পারে, কোন অপরাধের নিষ্পত্তি কে করতে পারে। যেমন মারামারির নিষ্পত্তি কেটা করবে, ডাকাতের নিষ্পত্তি কেটা করবে, চুরির নিষ্পত্তি কে করবে, অর্থাৎ কোন বাদী করবে না বিবাদী করবে, এরকম একটা চার্ট দেখেন 345 ধারায় দেওয়া আছে। তো এখান থেকে মনে করেন প্রশ্ন আসলো যে অসৎভাবে সম্পত্তি আত্মসাৎ, এই অপরাধের নিষ্পত্তি কে করে? পুলিশ করে, আদালত করে, আবার আছে সংশ্লিষ্ট মালিক করে, উপরের সবগুলো। সঠিক অ্যান্সার কি? উত্তর আছে সংশ্লিষ্ট সম্পত্তির মালিক করে, আদালতও করে না, পুলিশও করে না। এরকম বিষয় একটু মানে একটু দেখবেন। এখানে অনেক সার্ট আছে, সার্টগুলো একটু দেখবেন। বিশেষ করে চুরি, আত্মসাৎ, চোরাই মাল গ্রহণ, বা বেআইনি সমাবেশ, বা দাঙ্গার অপরাধের আপোষ নিষ্পত্তি করে কেটা? যার উপর বল প্রয়োগ করা হয়েছে সে করবে। অর্থাৎ তোমরা একটা জিনিস মনে রাখবা, দণ্ডবিধি আইনে আপোষ নিষ্পত্তি সবসময় কে করে? আপোষ নিষ্পত্তি করবে হচ্ছে যে ব্যক্তি মাইর খাইছে বা যে ক্ষতিগ্রস্ত হয়েছে, যে ভিকটিম, সেই হচ্ছে আবার আপোষ নিষ্পত্তি করে। ক্লিয়ার কিনা? যে ক্ষতিগ্রস্ত, যে ভিকটিম, যে মাইর খাইছে, সেই আপোষ নিষ্পত্তি। এটা আন্দাজে চোখ বুঝে এমসিকিউ দেখাই দিলে এটা রাইট হয়ে যায়। ঠিক, এটা মাথার ভিতরে ঢোকবা যে আপোষ নিষ্পত্তি সবসময় যে ভিকটিম, যে ক্ষতিগ্রস্ত, সেই আপোষ নিষ্পত্তি করে, মামলার বাদী করে। রাইট, হ্যাঁ, থ্যাংক ইউ। এগুলো দরকার নাই। আমরা এখন চলে যাবো ফৌজদারি কার্যবিধান 351 ধারা। 351 ধারা আমরা দেখি। 351 ধারায় বলতেছে কোন ফৌজদারি আদালত যে অপরাধের আমল নিতে পারে এবং যাহা সংগঠিত হয়ে যেতে সাক্ষ্য প্রমাণিত অপরাধের অনুসন্ধান বিচারের গ্রেপ্তার বা না হয়ে থাকলে, সমন্বয় পায় থাকলে, এইখানে বলতেছে যে আদালতে হাজির অপরাধীকে আটক রাখা। অর্থাৎ এই যে আমাদের একটা প্রশ্ন যেটা আসে যে সৌণ অ্যারেস্ট কি, সৌণ অ্যারেস্ট কি, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। যে সৌণ অ্যারেস্টের পরীক্ষায় কিন্তু টিকা আসে। অর্থাৎ কোনো আসামি যখন স্বেচ্ছায় আপনার একটা মামলায় আদালতে হাজির হতে যাইয়ে অ্যারেস্ট হয়ে যায়, তখন পুলিশ অফিসার যখন জানতে পারে যে এই আসামি আদালতে হাজির আছে, ওই আসামির যদি অন্যান্য কোনো মামলায় পরোয়ানা থাকে অথবা অন্যান্য কোনো মামলার আসামি যদি সে হয়ে থাকে, তাহলে বিজ্ঞ আদালতে ওই আসামিকে গ্রেপ্তার দেখানোর জন্য পুলিশ অফিসার একটি প্রতিবেদন দেয়, এবং এই প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে ওই আসামিকে বিজ্ঞ আদালত গ্রেপ্তার দেখায়। একেই মূলত হচ্ছে শোন অ্যারেস্ট বলা হয়, শোন অ্যারেস্ট বলা হয়ে থাকে। হ্যাঁ, শোন অ্যারেস্ট বলা হয়ে থাকে। ঠিক আছে কিনা? কোনো গ্রেপ্তার, হ্যাঁ, চলে আসবে না। আচ্ছা, 352, 352টা একটু গুরুত্বপূর্ণ আছে।
352 বলছে আদালত উন্মুক্ত থাকবে। বাংলা সিনেমায় দেখেন না, সবাই যাচ্ছে, বসতেছে, বিচার দেখতেছে, শুনতেছে, এই কথাটা এখানে, এগুলো পরীক্ষা আসবে না। জাস্ট বলতেছে বিজ্ঞ আদালত উন্মুক্ত থাকবে, ঠিক আছে কিনা। তবে রুদ্ধদ্বার কক্ষেও কিন্তু বিচারের ব্যবস্থা আছে। হ্যাঁ, যেমন নারী শিশুদের রুদ্ধদ্বার কক্ষে বিচার আছে কয় ধারা? নারী শিশু রুদ্ধদ্বার বিচার কয় ধারা? শিশু আইনে কয় ধারা? শিশু আইনে বলেন তো, শিশু আইনে রুদ্ধদ্বার কক্ষ বিচার কয় ধারা? ভুলে গেছি, ধারাটা ভুলে গেছি। আরে আল্লাহ, আস্তাগফিরুল্লাহ। শিশু আইনে বোধহয় মনে আছে 25 ধারা, না কত ধারা? 25 না শিশু আইনে? শিশু আইনে 25 ধারা। নারী শিশুতে কয় ধারা? নারী শিশুতেও কিন্তু রুদ্ধদ্বার কক্ষে বিচার আছে। একদম কমেন্ট করেন, পারেন না আপনারা? হ্যাঁ, নারী শিশুর মানে 20 ধারা, আর এই শিশু আইনে মনে হয় 25 ধারা নাকি? হ্যাঁ, শিশু আইনে 25 ধারা, রুদ্ধদ্বার কক্ষে বিচার, ঠিক আছে। রুদ্ধ অর্থাৎ মানে বন্ধ দরজা জানলার মধ্য করে আপনাকে বিচার করতে হবে, ন্যায় বিচারের সাথে এই কাজগুলো বেসিক্যালি করা যাবে। নারী শিশুর 25, আর আছে শিশু আইনের কত? 20। ট্রায়াল ইন ক্যামেরা, ট্রায়াল ইন ক্যামেরা। নারী শিশুর কি 20 নাকি? আর শিশু আইনের কত? মানব পাচারের 25, নারী শিশুর 20। হ্যাঁ, নারী শিশুর 20, ঠিক আছে, নারী শিশুর 20, 20-এর 5, 20-এর 5, হ্যাঁ। আর এই যে শিশু আইনের কত? শিশু আইনের 25। এটা পড়াবানি, ভুলে গেছি ভাই, এখন আর দরকার নাই এগুলো, এগুলো আসবে না, এগুলো সব বাদ। এখন যেটা আমরা চলে যাবো ফৌজদারি কার্যবিধির 364 ধারা। এই ধারা থেকে রিটেনের প্রশ্ন আসে। কি প্রশ্ন জানেন? প্রশ্ন হবে না হচ্ছে যে ফৌজদারি কার্যবিধি আইন অনুসারে আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ডের পদ্ধতি লেখো। রেকর্ডের পদ্ধতি যখন আপনাকে জানতে চাবে, তখন এই 364 দিয়ে আপনাকে অ্যান্সার করতে হবে। 1 নম্বর হচ্ছে আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করতে গেলে অবশ্যই ক্ষমতা সম্পন্ন ম্যাজিস্ট্রেট রেকর্ড করবে। 2 নম্বর হচ্ছে এই জবানবন্দি আদালতে রেকর্ড করতে হবে। 3 নম্বর হচ্ছে এই জবানবন্দি আসামির ভাষায় রেকর্ড করতে হবে। 4 নম্বর হচ্ছে এই জবানবন্দি নেওয়ার পূর্বে, আসামি সুস্থ না অসুস্থ সে বিষয়টা বিবেচনা করতে হবে। 5 নম্বর আছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার ক্ষেত্রে আসামিকে কোনো প্রকার প্রলোভন প্রতিশ্রুতি দেওয়া হয়েছে কিনা সে বিষয়টা নিশ্চিত হতে হবে। 6 নম্বর আছে আসামিকে সতর্ক করে এই স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করতে হবে। 7 নম্বরে আসামির ভাষায় লিখতে হবে। 5 নম্বরে আছে আসামিকে স্বাক্ষর নিতে হবে। যদি স্বাক্ষর না দেয় দণ্ডবিধির 180-তে আসামি অপরাধী হবে। আসামিকে পড়ে শোনাতে হবে। পড়ে শোনানোর পর নতুন কোনো কিছু যোগ করতে চাইলে সেই কথা মানে সে আবার নতুন করে সেই নতুন কথাগুলো লিখতে হবে, ঠিক আছে কিনা। আর একটা বিষয় বলতেছে যে এটা প্রয়োজনে ইংরেজিতেও লেখা যাবে, তদন্তকারী মানে একটা জিনিস বলতে ইংরেজিতেও লেখা যাবে, এবং এই স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে আসামি এবং ম্যাজিস্ট্রেট উভয়ের স্বাক্ষর থাকবে। এই কথাটাই হচ্ছে আপনার ফৌজদারি কার্যবিধি আইনের এই 364 ধারায় আপনাকে বলছে। তাহলে রিটেনে যে প্রশ্নটা এখান থেকে আসবে সেটা হচ্ছে যে মাইনর রেজাল্টটা দিয়ে একটু এগিয়ে থাকতাম। মাজার মাইনর পড়াবো বলছি না ভাই, মাইনর তো 1 তারিখেই পড়াচ্ছি। 3 ঘন্টা সময় দিয়ে লিখতে হবে। আমি আবার বলি, স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ডের পদ্ধতি কি? 364, একটাই ধারা। যদি 164 দেন তাও সমস্যা নাই, 364 আপনাকে দিতে হবে। তাহলে এখানে বলতেছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ডের পদ্ধতি নিম্নে লেখা হলো। 1 নম্বর হচ্ছে ক্ষমতা সম্পন্ন ম্যাজিস্ট্রেট স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করবে। 2 নম্বর হচ্ছে যে আসামিকে সুস্থ না অসুস্থ সেটা দেখে রেকর্ড করতে হবে। আসামিকে কোনো প্রলোভন দেওয়া হয়েছে কিনা সেটা বিবেচনায় নিতে হবে। 3 ঘন্টা সময় দিয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করতে হবে। কোনো প্রকার ভয়ভীতি প্রলোভন উপস্থিতির মাধ্যমে এটা রেকর্ড করা যাবে না। আসামি যে ভাষায় বিবৃতি দেবে সেই ভাষায় আপনাকে রেকর্ড করতে হবে। তারপর আছে আপনার এই স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে আসামিকে 3 ঘন্টা সময় দিতে হবে। তারপর হচ্ছে আপনার আসামিকে কোনো প্রকার প্রলোভনের মাধ্যমে এটা 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 আদায় করা যাবে না। তারপর আছে আসামিকে এটা পড়ে শোনাতে হবে। পড়ে শোনানোর পর আসামি যদি নতুন কিছু যোগ করতে চায় সেই ক্ষেত্রে হচ্ছে আপনার এই যোগ করতে পারবে। স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে আসামির স্বাক্ষর থাকবে। স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে হচ্ছে আপনার এই পুলিশ অফিসার মানে যিনি ম্যাজিস্ট্রেট রেকর্ড করতেছেন তারটাও এখানে স্বাক্ষর থাকবে। আচ্ছা, কৃষ্ণা রয় তিনি বলতেছেন যে কয় ঘন্টা পড়লে হবে সেটা রুটিন দেন। আচ্ছা, আমি বলি, আমি যেভাবে একটু পড়তেছি, থানায় চাকরি করতে পড়া যায় না, তারপর চেষ্টা করি আমি আলহামদুলিল্লাহ। সকালবেলা ভোরবেলা উঠবেন। আমি সকালে পড়াই বা না পড়াই, সকালে 6:30 বা 6টার থেকে উঠে পড়াশোনা, নামাজ কালাম পড়ে পড়াশোনা শুরু করবো আমরা, ঠিক আছে। সকালে 2 ঘন্টা পড়া সারাদিন লেখাপড়া করা সমান কথা। সকালে 2 ঘন্টা উঠে অবশ্যই আমাদেরকে পড়তে হবে, ক্লিয়ার। পাশাপাশি রাত্রে আপনি মনে করেন 1-1.5 ঘন্টা আপনি পড়লেন,
আর দিনের বেলা যখনই সময় পান তখনই পড়বেন। নর্মালি 4-5 ঘন্টা এখন লেখাপড়া করলে হবে না। না বাবা, পড়াচ্ছি না, তুমি রুমে ঢুকছো কেন? না, যাও, যাও। স্বীকারোক্তিমূলক মানে এই বিষয়টা আপনাকে লিখতে হবে। আচ্ছা, 3 ঘন্টা সময় দিতে হবে এবং 6টি প্রশ্ন কনফার্ম হওয়ার মাধ্যমে আপনাকে এই জবানবন্দিটা রেকর্ড করতে হবে। এই এতটুকু এভাবে জানলেই হবে। আর তেমন কোনো এই প্রশ্নটা একবার আমার গাইডে আছে। আমার গাইড বন্ধ করলা কেন? এই প্রশ্নটা আমার গাইডে আছে। তাহলে এখান থেকে রিটেনে একটা প্রশ্ন আসতে পারে যে আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ডের পদ্ধতি কি। ঠিক আছে, এই পদ্ধতি যখন আসবে 364 ধারা দিয়েই কিন্তু এটা আপনাকে রেকর্ড করতে হবে। তাছাড়া অন্য কোনো পদ্ধতি বা বিধানের কথা কিন্তু বলে নাই। আচ্ছা, 364 ধারার জবানবন্দি আসামি এটা কার্যবিধির কোন ধারা জবানবন্দিকে ধরে নেওয়া যাবে না? 263 ধারা যে জবানবন্দি, ওই জবানবন্দির এটা বিষয়টার ক্ষেত্রে আপনাকে ধরে নেওয়া যাবে না, মনে করা যাবে না। এই হলো আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি 364। আচ্ছা, আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি কি প্রত্যাহার করা যায় কিনা? হ্যাঁ, এটা প্রত্যাহার করা যায়। এটাকে রেট্রাক্টেড কনফেশন বলে। অর্থাৎ আসামি পরবর্তীতে আদালতে হাজির হয়ে বলবে যে সে স্থায়ী দেয়নি, ভুল করে মেয়েছে, এটা সে প্রত্যাহার করতে। তাই প্রত্যাহার যদি সে করতে চায় সেই ক্ষেত্রে হচ্ছে আপনার এই বলতেছে যে এটা হচ্ছে আদালতের এখতিয়ার। যে এই গত বছর পরীক্ষায় আসছে যে রেট্রাক্টেড কনফেশন বা প্রত্যাহিত স্বীকারোক্তি কি। অর্থাৎ স্বীকারোক্তি একবার দেওয়ার পরে সেটা সে দিতে চায় না, এই মর্মে আবার যে বিবৃতি আদালতে দেয় তাকে প্রত্যাহিত স্বীকারোক্তি বা রেট্রাক্টেড কনফেশন বলে। তবে রেট্রাক্টেড কনফেশন বা প্রত্যাহিত স্বীকারোক্তি আদালত গ্রহণ করবে কি করবে না সেটা হচ্ছে আদালতের এখতিয়ার বা আদালতের বিষয়। মানে তুমি একবার স্বীকারোক্তি দেছো, দিয়ে আবার কষ্ট যে তুমি দিবা না, এটা কি কিরম কথা না? এই জন্য এটা গ্রহণ করবে কি করবে না এটা হচ্ছে আদালতের একটা বিষয়। এই নাইট ডিউটি আছে, সবাইকে ধন্যবাদ। আজকে এই পর্যন্ত কি থাকলো। আজকে খুবই গুরুত্বপূর্ণ বিষয় পড়ালাম, রাজসাক্ষী পড়ালাম এবং আসামির সাক্ষ্য, আসামি জবানবন্দি পড়ালাম। আর পড়ালাম কি পড়ালাম, এই যে যে আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি পড়ালাম। এখান থেকে কনস্টেবল প্রশ্ন না পাইলে আমরা এসআই যারা দেবো আমাদের জন্য এই অংশটুকু গুরুত্বপূর্ণ প্রশ্ন আসবে। ঠিক আছে, কালকে সকালে তো মনে হয় আমি ক্লাস নিতে পারবো না, তবে কালকে রাত 8:30 ক্লাস আছে। পরের দিন আবার সকালেও ক্লাস নেবেন ইনশাল্লাহ। জান, আমি নিজের থেকে আপনাদেরকে পড়াবো ভাই, আমার নিজের তো পরীক্ষা। একটু কষ্ট করি আমরা যদি এই 3-4 মাস কষ্ট করতে পারি, দেখবেন আমাদের লাইফটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে ইনশাল্লাহ, একটা পদোন্নতি পাওয়া আপনার লাইফটাই অন্যদিকে চলে যাবে ইনশাল্লাহ। তো ভালো লাগবে। এটা আপনি চাকরি সবাই করেন, বোঝেন ভাই, এটা আসলে মানে বোঝানোর কিছু নাই। একটা পদোন্নতির জন্যই আমরা চেষ্টা করতেছি ইনশাল্লাহ। আল্লাহ পাক আমাদের মনের বাসনা পূর্ণ করুক। আর তোমরা আমার গাইড যারা পাইছো এই মুহূর্তে একটু পুলিশ আইনের প্রশ্নগুলো সবাই দেখো, পুলিশ আইনের প্রশ্নগুলো দেখো। এখন আর পিআরবি পড়াবো না, পিআরবি কালকে না, কালকে রাত্রে পিআরবি এবং কার্যবিধি দেখি, কার্যবিধি কালকে শেষ করবো ভাবতেছি, তারপর পিআরবি পড়াবো। হ্যাঁ, আর আমরা 1 তারিখ থেকে হলো মাইনর অ্যাক্ট পড়ানো শুরু করবানি। মাইনর অ্যাক্টের নারী শিশু থেকে শুরু করবো ইনশাল্লাহ। 14টা মাইনর অ্যাক্ট পড়াবো, সাথে এই কার্যবিধি শেষ হলে মাইনর অ্যাক্ট এবং হচ্ছে আপনার দণ্ডবিধি পড়াবো। হ্যাঁ, দুটো দুটো করে আইন চলবে। ধন্যবাদ সবাইকে। হ্যাঁ, নাকি? আল্লাহ হাফেজ।